মা কি করছেন? সাজেদা চৌধুরী ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। নাজরাত এগিয়ে গিয়ে বলল, মা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছেন যে? মনটা বিষণ্ণতায় ছেয়ে আছে বৌমা, তাই বাইরের ঠান্ডা গায়ে লাগছে না। কেন মা, আমাকে বলুন, আপনার মন খারাপ কেন? তোমার জন্য আমার খারাপ লাগে বৌমা, আমি যে পাপ করেছি আমার ছেলের সাথে বিয়ে। নাজরাত সাজেদা চৌধুরীকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মা প্লিজ এভাবে বলবেন না, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। তাছাড়া এসব চিন্তা না করে রাহার কথা ভাবুন। বিয়ের দিন তো ঘনিয়ে আসছে, কিভাবে কি করতে হবে তা তো পরিকল্পনা করে ঠিক করতে হবে, তাই নয় কি? নাজরাত ক্ষীণ একটু হাসে। রাজ আহমেদ লাইব্রেরি কক্ষে রাখা দিওয়ানে শুয়ে আছে। নাজরাত তার খাতাপত্র রাখা গোল টেবিলে বসে কিছুক্ষণ কী সব লিখল। তারপর রাজ আহমেদের দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে বলল, আপনি কি রূপকথাকে বিয়ে করেছেন? রাজ আহমেদ কপাল থেকে হাতটা নামিয়ে তাকায় নাজরাতের দিকে। তারপর শূন্য দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে বলল, না, ও একটা ফেক। আমি কখনো ওর ছায়া সহ্য করতে পারবো না। আমাকে ঠকিয়েছ ওই মেয়ে। আমি সবটা শুনেছি, যা বুঝলাম আপনি কখনো কোনো মানুষকে ভালোবাসেননি, ভালোবেসেছেন শুধু সাহিত্যকে। রাজ আহমেদ উঠে বসে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজরাতের দিকে। নাজরাত আবারও বলে, যেদিন কোনো মানুষকে ভালোবাসতে পারবেন সেই দিনই তাকে নিজের করে পাবেন, তা না হলে নয়। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, সব পথ বন্ধ হয়ে গেছে। যেমন? রাজ আহমেদ বিরস মুখে বলে, যাকে আমার স্বপ্নের রানী ভেবেছিলাম সে আসলে ফেক। যাকে ভালোবেসে এত দূর সে বিবাহিত। এই সব কিছুর মাঝে ঘরে স্ত্রী রেখে মরিচিকের পেছনে দৌড়ে বেরিয়েছে, পাপ করেছে, যার কঠিন শাস্তি পেতে হবে আমাকে। এত কিছুর পরে কোন মুখে কাউকে ভালোবাসবো আমি? নাজরাত গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে স্নেহ ভরে বলল, ফিরে আসুন আল্লাহর পথে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। নিয়মিত সালাত আদায় করুন, তাহলে অন্তর কুলুষিত হবে না ইনশাল্লাহ। আমার এতগুলো পাপকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা? আমি যে আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, যার কোনো মাফ হয় না। তাই বলছি, আপনি নতুন করে জীবন শুরু করুন। আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন। আপনি একটা কাপুরুষ। জানি। এভাবে চললে হয় না। আমি আপনি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বলছি, আল্লাহর কাছে এক নিষ্ঠা চিত্রে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে দেবেন। আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? রাজ আহমেদের এহেন জিজ্ঞাসাবাদে নাজরাতের খুব হাসি পাচ্ছে। বিয়ের এতগুলো মাস পর তার স্বামী নামক মানুষটি জিজ্ঞাসা করছে সে মাদ্রাসায় পড়াশোনা করেছে কিনা। খুবই হাস্যকর ব্যাপার। কেননা আল্লাহ পাক কোরআনে শতাধিক আয়াতে নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। আমরা মুসলিম, তাই মাদ্রাসায় পড়াশোনা করি কিংবা জেনারেল লাইনে পড়াশোনা করি না কেন, আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক এবং ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করা আবশ্যক। তাই এই প্রশ্ন অহেতুক বলা মনে হচ্ছে। রাজ আহমেদ অনিমেষ চাহনিতে চেয়ে রইল নাজরাতের দিকে। এই মুখশ্রীর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, অথচ সেই কিনা ভুল করেও মেয়েটার দিকে তাকাতো না। নাজরাতের দৃষ্টি নত, তবু উপলব্ধি করতে পারছে রাজ আহমেদ তার দিকেই তাকিয়ে আছে। এতে খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে নাজরাতের, তবু কিছু বলছে না সে। উঠে গিয়ে বুকশেলফ থেকে সাতকাহন বইটা নিল। বিভিন্ন ঝামেলার কারণে এখন অবধি বইটা পড়া শেষ করতে পারেনি নাজরাত। ঠিক করলো আজকে শেষ করবেই। নাজরাত বইয়ে মনোযোগ দিলে দুজন মাঝে নীরবতা বিরাজ করে। রাজ আহমেদ পূর্বের ন্যায় বসে থাকে দিওয়ানে। মাঝে মাঝে খেয়াল করে নাজরাত মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই গল্পের কোনো কাহিনী নিয়ে হাসছে, যা দেখতে মন্দ লাগছে না তার। ইচ্ছে করছে এমনি করে দেখে জীবন পার করতে। কি অদ্ভুত ইচ্ছে। 35 মিনিটের মতো পেরিয়ে গেল। কাছের একটা মসজিদ থেকে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হতেই নাজরাত মাথায় কাপড় দিল। ঈশার নামাজের আজান হচ্ছে। নাজরাত বই বন্ধ করে আজানের ধ্বনিতে মনোযোগী হলো। সবটাই অবলোকন করে চলেছে রাজ আহমেদ। আজান শেষে রাজ আহমেদ বলল, খেয়াল করলাম আজানের সময় আপনি ঠোঁট নেড়ে কিছু বলছেন। আজানের জবাব দিচ্ছিলাম। জবাব মানে? নাজরাত টেবিলে হাত ভর করে রেখে তার উপর থুতনি ঠেকিয়ে বলল, আজানের জবাব দিতে হয়।
রাজ সহমত সবটা মনোযোগ দিয়ে শোনে, তারপর চলে যায় কক্ষ ছেড়ে। নাজরাত বই গুছিয়ে রেখে নিজের রুমের দিকে এগুলে রাহার সাথে দেখা হয়। রাহা চোখে দুষ্টু হেসে বলল, দুজনে কি করছিলে? নিশ্চয়ই তোমাদের মধ্যে ভাব হয়ে গেছে। সে আশায় বলে, তোমার নিরামিষ মার্কা ভাই এত সহজে পড়বে না, বুঝলে? এর জন্য অনেক বেগ পেতে হবে আমাকে। নাজরাতের কথায় রাহা করুণ দৃষ্টিতে চেয়ে থাকে। নাজরাত ফিচের হেসে বলল, মন খারাপ করো না, নামাজ পড়েছো? আহা না। চলো একসাথে পড়বো। রাহা খুশি হয়ে বলল, আচ্ছা চলো। রাজ সহমত মসজিদে গিয়েছে নামাজ পড়তে। এ কথা কেউ জানে না। সাজেদা চৌধুরী জানতে পারলে হয়তো খুশিতে কেঁদে দিতেন। নাজরাতের কথাগুলো শুনেই রাজ সহমতের কিছুটা হলেও পরিবর্তন দেখা দিয়েছে। ঠিক করেছে আজকের ঈশার নামাজ দিয়ে শুরু করবে নতুন করে। যতদিন বেঁচে থাকবে ততদিন রাব্বে কারিমের ইবাদত পালন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই মিছে দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে কতই না পাপ করেছে, তবে নাজরাতের কথায় ভরসা পেয়েছে সে। নাজরাত কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছিল, আল্লাহ বলেন, যে কেউ দুষ্কর্ম করে অথবা স্ত্রীয় জীবনের প্রতি অবিচার করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। নামাজ পড়ে ফাঁকা রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলে রাত। গন্তব্য তার অজানা। আজকাল পাপগুলো কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। শীতের প্রকোপে চারিদিকে অন্ধকার, শুধু তার অবস্থানে রাস্তার নিয়ন আলোয় মৃদু আলোকিত। হাঁটতে হাঁটতে অনেকখানি চলে এসেছে, আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে না। শীতের তাণ্ডবে শরীর ঠান্ডা বরফের মতো জমে গেছে, পা দুটো অবশ হয়ে আসছে। গভীর রাতে বাসায় ফিরলে দরজা খুলে দিল নাজরাত। রাজ সহমত বাসায় ফিরছে না বলে ড্রয়িং রুমে সোফায় বসে বসে বই পড়ছিল সে। তাই রাজ সহমতকে বেশিক্ষণ দরজার বাহিরে অপেক্ষা করতে হলো না। রাজ সহমতের শরীরে শীতে কাঁপছিল। নাজরাত লক্ষ্য করে কোমল স্বরে বলল, এই শীতের মধ্যে বাহিরে কি করছিলেন? নিশ্চয়ই এখন শরীর খারাপ করছে। আপনি তাড়াতাড়ি রুমে যান, আমি কফি বানিয়ে এক্ষুনি আসছি। প্রতি উত্তরে রাত কিছু বলল না। কোনো রকম শরীরটাকে বয়ে নিয়ে গেল রুম পর্যন্ত, তারপর কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নাজরাত কফি হাতে রুমে এসে রাজ সহমতকে ডেকে তুলল। এই মুহূর্তে গরম কফির ভীষণ প্রয়োজন ছিল তার। কফি খাওয়ার পর নাজরাত বিষণ্ণ গলায় বলল, এখন কেমন বোধ হচ্ছে? আগে থেকে বেটার লাগছে? এ মেয়েটা কি সত্যি মানুষ নাকি মানুষ রূপে জিন পড়ে? রাত খানিকটা উদাস হয়ে ভাবল। নানা রকম অদ্ভুতরে উল্টো পাল্টা চিন্তা মাথায় ঘুরপাক খায় রাতের। দেখতে দেখতে রাহা আর রূপকের বিয়ের দিন ঘনিয়ে এলো। এ পর্যন্ত একটা কথাও রূপক রাহার সাথে বলেনি। রাহা বুঝতে পারে রূপক পূর্বের ঘটনাগুলো নিয়ে রেগে আছে এখনও। রাহা ঠিক করে বিয়ের পর রূপকের অভিমান ঠিক ভাঙিয়ে নেবে। দুই পরিবারে বিয়ের তোড়জোড় চলছে, ঘর সাজানো থেকে শুরু করে শপিং করা সব কিছু। নাজরাত কোন দিক সামলাবে ভেবে পায় না। একদিকে এবারের বউ, অন্যদিকে বাবার বাসায় মেয়ে বলতে কেউই নেই। রাজ আহমদ ব্যাপারটা বুঝতে পেরে চাপা জরুরি গলায় বলল, আমি এদিকে সামলে নেব, আপনি বরং ওই বাড়ি চলে যান। আপনার বাসায় তো তেমন কেউ নেই, তাদের এই মুহূর্তে আপনাকে খুব প্রয়োজন। নাজরাতের স্বপ্নাচ্ছন্দের মতো লাগলো। স্নিগ্ধ ও গভীর এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাজ আহমদের দিকে। তার এমন গাঢ় দৃষ্টিতে বেসামাল বেচারা রাজ আহমদ। এই মুহূর্তে একটু দুষ্টুমি করতে ইচ্ছা হলো তার, তাই শুকনো কাশি দিয়ে বলল, বড় বড় চোখ দুটো দিয়ে যেভাবে তাকিয়ে আছেন, মনে হয় যেন ভয় দেখানোর ফোন দিয়ে আসছেন। রাজ আহমদের এই হেন মন্তব্যে নাজরাত এবার তার ঘন কালো পল্লবগুলো বার কয়েক ঝাপটায়। নেত্রজোড়া ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকায়। এদিকে রাজ আহমদ তার স্ত্রীর এক একবার এক এক রকম রূপ দেখে বিমোহিত হয়ে মুগ্ধ নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নাজরাত শাশুড়ি মায়ের থেকে অনুমতি নিয়ে বাবার বাসায় চলে আসে। নাজরাতকে দেখতে পেয়ে সাজ্জাদ হোসেন ভীষণ আনন্দিত হলেন। বাড়িতে বিয়ে অথচ কারো কোনো আনন্দ উচ্ছ্বাস নেই। এমন হলে তো বিয়ে বলে মনেই হয় না। এখন মেয়ে এসে গেছে, পুরো বাড়িটা আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে। নাজরাত এসেই বাবার থেকে সব কিছু জেনে নিচ্ছে, কী কী কাজ সারা হয়েছে ইতিমধ্যে আর কী কী বাকি আছে। তারপর ভাইয়াকে সারপ্রাইজ দিতে তার রুমে গিয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এমন অপ্রত্যাশিত ঘটনায় চমকে লাফিয়ে ওঠে রূপক। অসহায় দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে। সেই ছোট্টবেলার মতো বোনটা তার আরামের ঘুমখানা ভেঙে দিল।
যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। কোমরে হাত রেখেই কথা বলে নাজরাত। রূপক হাই তুলে বলল, যেই কুটনি মেয়েকে বিয়ে করতে চলেছি না জানি আমার কি হয়, তাই বিয়ে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন মনে করছি না আমি। নাজরাত মিছে রাগ দেখিয়ে বলল, মোটেও আমার ননদিনী কুটনি না, ভীষণ ভালো একটা মেয়ে, মাশাল্লাহ। যাই হোক, কিছুদিন পর তুমি এমনিতেই বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি উঠো, যেতে হবে তো নাকি? এত ভোরবেলা? এখনও সূর্য মামাও ঘুম থেকে উঠেনি বোধহয়। ঘড়ির দিকে নজর দাও, দেখতে পাবে সূর্য মামা উঠেছে নাকি উঠেনি। আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, আর তুমি কি না পড়ে পড়ে ঘুমাচ্ছ? ভেরি ব্যাড ভাইয়া। এরপরও রূপক আলসেমি করে শুয়ে থাকে। নাজরাত উঠতে বললে সে বলে তাকে যদি নাজরাত টেনে তুলতে পারে তবে সে উঠবে, এর আগে নয়। ঠিক ছোটবেলার মতো রূপক শুয়ে থাকলে পিচ্চি নাজরাত নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ভাইকে টেনে তুলত। তারপর রূপক তার সাথে কোনো কাজে বা বেড়াতে যেত। এতে অন্যরকম একটা আনন্দ পায় রূপক। বোনটি রাগ করে যখন গাল দুটো ফুলিয়ে বসে থাকে তা দেখতে ভালো লাগে রূপকের। তবে বোনের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি কখনো। আজও শক্তপোক্ত শরীরটা টেনে তুলল নাজরাত। তারপরেই রূপক বোনের গাল দুটো টিপে দিয়ে বাথরুমে ঢোকে। রাত ঘুরে ঘুরে দেখছে ডেকোরেশনের সব কিছু ঠিকঠাক মতো করা হয়েছে কিনা। বরের স্টেজটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাহাকে পার্লারের মেয়েগুলো সাজিয়ে চলে যেতেই রাত শাহমাদ বোনকে বধূ বেশে কেমন লাগছে দেখতে আসে। রাহা লাল রঙা শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে বসে আছে বিছানার মাঝখানে। দৃষ্টি তার নত। ভাইকে দেখতে পেয়ে উঠে আসতে নিলে রাত শাহমাদ দ্রুত নিষেধ করে। এগিয়ে গিয়ে পাশে বসে বোনের গালে হাত রাখে। ভারী কোমল, ভারী স্নেহময়ী স্পর্শ। রাহার চোখ ছলছলে হয়ে এলো। রাত শাহমাদ বোনের মাথাটা নিজের কাঁধে চেপে ধরে বলল, কাঁদে না বোন, আজকে আর একজনকে সারা জীবন পাশে পাবি, যেখানে সবচেয়ে ভরসার পাত্র হবে তোর, সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে। দোয়া করে আল্লাহ যেন তোকে সবসময় সুখী করে। রাহা কান্না রোধ করার জন্য ঠোঁট কামড়ে ধরে। ভীষণ কষ্ট হচ্ছে তার। ভাবতেই বুক ফেটে কান্না আসছে। আজকের পর থেকে এ বাড়ির অতিথি হয়ে যাবে সে। মেয়েদের জীবনটাই এরকম। সাজেদা চৌধুরী গহনার বক্স হাতে নিয়ে মেয়ের কাছে আসেন পরিয়ে দেবেন বলে। এসে দেখেন ছেলে মেয়ে দুটো কাঁদছে। তিনি যথাসম্ভব নিজেকে সংযত করে গহনা পরিয়ে দিলেন রাহাকে। রাহা যখন জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সাজেদা চৌধুরী। চোখ দুটো ভিজে এলো তার। তবুও মেয়েকে সান্ত্বনা বাণী শুনিয়ে বুঝিয়ে বললেন শ্বশুর বাড়িতে কীভাবে চলাফেরা করতে হবে না করতে হবে। জোহরের সালাত আদায় করে বরযাত্রী আসে। রাত শাহমাদ ভেবেছিল নাজরাত বুঝি তার ভাইয়ার বিয়েতে শাড়ি পরে সেজে গুজে আসবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে নাজরাত সব সময়ের মতোই কালো বোরকায় নিজেকে আবৃত করে আসে। রাত শাহমাদ যত দেখছে ততই মুগ্ধ হয়ে পড়ছে। তার বুঝে আসে না একটা মেয়ে এতটা ভালো হয় আজকাল। খাওয়া দাওয়া সেরে বিয়ের কার্যকর্ম শুরু হয়। রাহাকে কবুল বলতে বলা হলে সে চুপ করে বসে থাকে। নাজরাত তখন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তাড়াতাড়ি বলে দাও, ওদিকে তো তোমার হবু বর সেজে গুজে বসে আছে, কখন কবুল বলবে বলে। নাজরাতের এহেন কথায় মুচকি হেসে কবুল বলে দেয় রাহা। সবাই আলহামদুলিল্লাহ বলে বরের কাছে আসে। এবার রূপকের কথা আর কী বলবো, ছেলেদের বরাবরই লজ্জা জিনিসটা একটু কম কি না, তাই কয়েক সেকেন্ডের মাথায় বলে দিল কবুল। এ কথা নাজরাত রাহাকে বলে হাসতে হাসতে শেষ। রাহা তখন লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। কোণে বিদায় বেলায় নাজরাতকে সাজ্জাদ হোসেন এবং রূপক খোঁজ করলে নাজরাত তাদের জানায় সে যাবে না তাদের সাথে, কারণ সে চলে গেলে সাজেদা চৌধুরী এবং রাজ শাহমাদকে দেখার মতো কেউ থাকবে না। তাই তারা আর জোর করে না যাওয়ার জন্য। বাড়ি থেকে একজন মানুষ চলে গেলেই মনে হয় বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে ফাঁকা ফাঁকা লাগে। চারিদিকে শূন্যতা বিরাজ করে। খুব মনে পড়ে যায় সেই মানুষটির কথা। শুধু মনে হয় ওই মানুষটা থাকলে এখন ঘর জুড়ে হাঁটতো, কথা বলতো। সেসব কথা মনে করে রাত শাহমাদের বুক ফেটে যাচ্ছে। বাসায় থাকতে না পেরে ছাদে গিয়ে বসে থাকে।
এদিকে মনি মনমরা হয়ে বসে আছে এক কোনায়। সাজেদা চৌধুরী তাসবি গুনছেন আর মেয়ের কথা মনে করে চোখের পানি ফেলছেন। মাঝখানে নাজরাত কোন দিক সামলাবে ভেবে পায় না। তার বাবার কথা মনে পড়ে যায়। বাবাও তো সেদিন তাকে বিয়ে দিয়ে এমনি করে কেঁদেছিল নিশ্চয়ই। ভাইয়া বিদেশে ছিল, বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো আপনজন ছিল না সেদিন। নিশ্চয়ই বাবার খুব কষ্ট হয়েছিল। বাবার কথা ভাবতে নাজরাতের বুকটা ভারী হয়ে এলো। দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কাছে গেল। কথায় কথায় সাজেদা চৌধুরী বললেন। নাজরাত আচ্ছা বলে। রুমে কোথাও রাজ রহমতকে দেখতে না পেয়ে মনিকে জিজ্ঞাসা করে। মনি জানায় রাত ছাদের দিকে গিয়েছে। একথা শুনে নাজরাত ছাদের দিকে যায়। রাজ রহমত ছাদের মাঝখানে বসে আছে। চারিদিকে শীতের মৃদুমন্দ হাওয়া বইছে। নাজরাত ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে পাশে বসে। কিছুক্ষণ নীরবতা চলে দুজনের মাঝে। নীরবতা ভেঙে নাজরাত বিষাদ মলিন একটু হেসে বলল, আজ থেকে 5 মাস আগে ঠিক এমন একটা দিনে রায়হার মতোই মেয়েটির এই বিশেষ দিনে তার একমাত্র ভাইটি দেশে ছিল না। একা বাবা ছেড়ে এসেছিল শুধুমাত্র একজন মায়ের আবদার রক্ষার্থে। ভবিষ্যৎ সম্পর্কে অবগত হয়েও নিজেকে সেদিন পুরোপুরি বিসর্জন দিয়ে দিয়েছিল মেয়েটি। সম্পূর্ণ নতুন একটা ঘরে সারা রাত জেগে বসেছিল তার স্বামী নামক মানুষটার জন্য। রাত পেরিয়ে দিন গেল, তাও সেই মানুষটি দেখা মেলেনি। ভাবুন কতটা যন্ত্রণা পীড়াদায়ক ছিল মেয়েটির জন্য। সেও তো কারো আদরের একমাত্র বোন ছিল, তারও তো কত শত স্বপ্ন ছিল। নাজরাত আরও কিছু বলতে নিলে রাজ রহমত তার ওষ্ঠদ্বয়ে আঙুল ঠেকিয়ে বলল, আর বলবেন না প্লিজ, আমি সহ্য করতে পারছি না। তারপর পুনরায় নিজের মতো বসে থাকে। নাজরাত তো কথা বাড়ায় না, দৃষ্টি নত করে বসে থাকে। একটু পর রাজ রহমত বিরস মুখে বলে, আমি ক্ষমার অযোগ্য, তাই না? নাজরাত বার দুই ঢোক গিলল। একটা আবেগ তাকে দুর্বল করে দিচ্ছে। কান্না আসছে। আরও আড়ষ্ট হয়ে বসলো। রাত একটু শব্দ করে হাসলো, বলল, জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তাই তো বারবার বলে আপনি চলে যান, নতুন করে বাঁচার স্বপ্ন। নাজরাত কর্ণধার চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। আর এসব শুনতে চাচ্ছি না আমি। আমাকে একটু শান্তি দিন, দয়া করুন। রাত নাজরাতের অব্যক্ত ভালোবাসা বুঝে নিল। অশ্রুসিক্ত নয়নে বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? নাজরাত দিশেহারা হয়ে রাত শাহমাদের মুখের দিকে চেয়ে বলল, আমি তো কখনো দেয়াল তৈরি করিনি। রাত আর সময় নিল না। জাপটে ধরে বিকারগ্রস্তের মতো এলোমেলো অধর যুগল ছুঁয়ে দেয়। তার আকস্মিক স্পর্শে কেঁপে কেঁপে উঠছে নাজরাত। ফার্নিচারে ভরপুর নিস্তব্ধ ঘরে বসে আছে রাহা। কোথাও কোনো মানুষের গতানুগতি নেই। এশার নামাজের পর খাওয়া দাওয়া শেষে রূপকের ফুপু এবং কিছু আত্মীয় মিলে রাহাকে সাজিয়ে রূপকের ঘরে দিয়ে গেছেন। এখন ঘড়ির কাঁটায় রাত 2টা বেজে 39 অথচ রূপক এখনও অবধি রুমে আসছে না। রাহা বার দুই ঘুমে আচ্ছন্ন হয়ে ঢুলে পড়ে। ঘুমিয়ে পড়লে যদি রূপক আসে, তখন যদি সে রাগ করে, এই ভেবে রাহা ঘুমানোর সাহসও পাচ্ছে না। এদিকে ঘুমে বিভোর হয়ে পড়ছে সে। তাই বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। বুকশেলফ জুড়ে থাকা বইয়ের কাছে এগিয়ে যায়। সব সায়েন্স ফিকশন এবং ইংরেজি রাইটারের বইয়ে ভরপুর। রাহা বই পড়তে তত পছন্দ করে না, কিন্তু এই মুহূর্তে সময় কাটাতে বই পড়াটা জরুরি হয়ে পড়েছে তার জন্য। তাই বুকশেলফের বইগুলো চোখ বোলাচ্ছে। কোনটা পড়া যায় ভাবছে, তখন একটা বইয়ের মধ্যে নজর আটকে যায়। বইটা হাতে নিয়ে অপলক চেয়ে রইল। ছায়া সঙ্গিনী, রাইটার রূপকথা। উপন্যাসে যে কারো কাছে থাকা স্বাভাবিক ব্যাপার, তাই এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করল না রাহা। তবে তার ভাইটার কথা মনে পড়ে গেল। এই রূপকথা নামক রাইটারকে তার ভাই না দেখেই ভীষণ ভালোবাসে, অথচ মেয়েটা বিবাহিতা। রাহা বইটা হাতে নিয়ে ইজি চেয়ারে বসে। তারপর কিছুটা পড়ে বেশ আগ্রহ জাগে তার। অতঃপর বইয়ের নেশায় মত্ত হয়ে পড়ে। রূপকের কথা ভুলেই বসে এক প্রকার। রাজ রহমত গাঢ় স্বরে প্রশ্ন করে, এখানে কি রাত কাটিয়ে দেওয়ার ইচ্ছে আছে? শীত অনুভব হচ্ছে না? রাজ রহমতের কথায় কিছুটা নড়ে চড়ে বসে নাজরাত। রাজ রহমতের প্রশস্ত বুকের সাথে লেপ্টে গুটিয়ে বসে আছে সে। আজকের রাতটা
স্বপ্নাচ্ছন্নের মতো লাগছে তার। এত সুখ তার কপালে ছিল ভাবেনি নাজরাত। রাত নাজরাতের হাত নিয়ে খেলা করতে করতে বলল, আমায় ভালোবাসেন আপনি? হুম, কবে থেকে? জবে থেকে আপনার বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিন থেকে। আপনি বাসেন? হুম। নাজরাত তৎক্ষণাৎ রাত শাহমাদকে ছেড়ে মুখোমুখি বসে, উদ্বিগ্ন মুখেই চেয়ে থাকে রাতের দিকে। রাত শাহমাদ মৃদু স্বরে বলল, ভালোবাসতে চাই। তারপর 2 হাত বাড়িয়ে দিলে নাজরাত পুনরায় তার বুকে ঢলে পড়ে, মাথা নত করে নখ দেখতে লাগে। রাত শাহমাদ খুব যত্ন করে তার বাহু ডোরে আবদ্ধ করে রেখেছে নাজরাতকে। একটুক্ষণ পর রাত শাহমাদ ধীর স্বরে বলল, এবার রুমে যাব? নাজরাত মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর দুজনে রুমে চলে আসে। লাইট অফ করে শুয়ে যাওয়ার পর দুজনের মাঝে দূরত্ব থাকে। তখন রাত শাহমাদ একটু একটু করে নাজরাতের দিকে আগালে নাজরাত দূরে সরে যেতে চাইলে আকস্মিক হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর শুইয়ে দেয় নাজরাতকে। নাজরাত কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন? ঘুমাবেন না? রাত শাহমাদ রা করল না, নাজরাতকে পাশে শুইয়ে দিল। তার উপর আধা শোয়া হয়ে নাজরাতের কাঁপা কাঁপা ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে দখল করে নেয়। স্বামীর আলিঙ্গনে সায় দেয় নাজরাত। পবিত্র বন্ধনের আবদ্ধ ভাসী দুজন দুজনাতে।